চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 10। বাড়ি ফিরে চিত্রা ফারাজকে বিছানায় বসায়, দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে পা বাড়াতে হঠাৎ ফারাজ পেছন থেকে তার হাত ধরে টেনে নেয়। যাত্রাপথে থেমে যায় চিত্রা। একটু থেকে যাও না। চিত্রা ফিরে তাকায়, ফ্রেশ হয়ে আসি। ফারাজ মাথা নাড়ায়, আজ আমায় রেখে কোথাও যেও না। এই একটা বাক্যই সব ক্লান্তি গলে যায় চিত্রার। সে গিয়ে সে ফারাজকে জড়িয়ে ধরে, আঙুল চালায় তার চুলের ভেতরে, নরম স্বরে বলে, সব ঠিক হয়ে যাবে, আপনি ইতালি যাবেন, ব্যাগটা তো গোছাতে হবে। ফারাজ হালকা হেসে তাকায় তার দিকে, হঠাৎই প্রশ্ন ছুড়ে দেয়, আচ্ছা বউ, নেশা করা কি অপরাধ? চিত্রা এক মুহূর্ত থামে, হয়তো। ফারাজ তার চোখের দিকে তাকিয়েই থাকে। সে তাকানোতেই দুঃখ আছে, আবার অদ্ভুত এক আত্মসমর্পণও। ধীরে বলে, নেশা যদি অপরাধ হয় তবে দোষীটা মদের না, তোমার চোখের আগুন, সুন্দরী। চিত্রা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। তার ভেতরে প্রশ্নের ভিড়, আবারও ভয় হয়। আর ভয় কাদেরই থাকে, যাদের কিছু লুকাতে হয়, যার ইচ্ছা ভেতরে অপরাধ বাড়ায়। ফারাজ হঠাৎ চিত্রাকে টেনে বুকে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে, কণ্ঠ ভারী হয়ে আসে, তুমি ছেড়ে চলে গেলে আমি মরে যাব চিত্রা। আমি এতিম, আমায় ভালোবাসার মানুষ নেই এই দুনিয়াতে। এই এতিমকে ছেড়ে কোথাও যেও না তুমি। তুমি ছাড়া ফারাজ ইলাহির কোনো অস্তিত্ব নেই ধরনের বুকে, একটুও নাও। চিত্রার বুকের ভেতর কিছু একটা কেঁপে ওঠে, সে কথা খুঁজে পায় না। ফারাজ তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, শিশুর মতো গুনগুন করে ওঠে, তেরি সাথ ছোট্টা হে ওয়াদা, তো যত্না মেরি খুদ কি মিতায়া। গান থেমে যেতেই তার কণ্ঠে লেগে আসে ভয়, ভালোবাসা, যার আর হারিয়ে যাওয়ার আতঙ্ক, সব একই সঙ্গে। ঘরটা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে ওঠে, শুধু দুটো হৃদয়ের ধাক্কাধাক্কি ঘুরিয়ে বেড়ায় ঘর জুড়ে। গন্ধটায় আসছে আগে, তীব্র ঝাঁঝালো ফিনাইলের গন্ধ। মাথার ভেতর এখনো ঝিমুনি। চোখ খুলতে না খুলতে নাকের ভেতরে সেই পরিচিত হাসপাতালের মৃদু গন্ধ ঢুকে পড়ে। অনুলিপি বুঝে যায়, এই তো কোনো সাধারণ ঘর না। চারপাশে দৃশ্য স্পষ্ট হওয়ার আগেই নাহার খালার মুখটা ভেসে ওঠে মনে। এই মুহূর্তে মাথার ভেতর সব হিসাব মিলে যায়। নাহার খালার জঘন্য কাজটা বুঝতে অনুলিপির ক্ষীণ বুদ্ধির খুব বেশি সময় লাগে না। কাকে বিশ্বাস করেছিল সে, আর এখন সে কোথায়? চোখ পুরো খুলতেই বুকের ভেতর কেঁপে ওঠে। এটা হাসপাতালের লাশঘর, চারদিকে সারি সারি স্টিলের ড্রয়ার, কিছু ড্রয়ার রাত খোলা, ভেতর থেকে সাদা চাদরে নিচে মানুষের অবয়ব, কোথাও কোথাও চাদর সরে গিয়ে বেরিয়ে আছে শক্ত হয়ে থাকা আঙ্গুল, নীলচে ঠোঁট, নিথর মুখ। এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাস গায়ে কাটা দিয়ে দেয়, অথচ ঘরটার ভেতর একটি ভারী পচা নিঃশ্বাস আটকে আসছে। এই অসংখ্য লাশের মাঝে এখনো জীবিত লাশ হয়ে আছে সে নিজেই, হাত পা বাঁধা, গলা শুকিয়ে আছে। মাথার ভেতরে একটাই প্রশ্ন, সোহান পালোয়ান তাকে এখানে আনলো কেন? হঠাৎ দরজায় শব্দ হলো, লোহার দরজা খুলে একজন ঢুকে পড়ে, হাতে একটা চাপাতি। এটা দিয়ে কি মানুষ কাটে নাকি? খুব ভয় হলো অনুলিপির, ঠিক বুঝে উঠতে পারছে না। মুহূর্তে সব গুলিয়ে যায়। লোকটার মুখে কালো মাস্ক। কোনো কথা না বলে সোজা অনুলিপির সামনে সে চাপাতি নামিয়ে রাখে, ইচ্ছে করেই যাতে সে দেখে। অনুলিপি ক্ষেপে ওঠে, ভয় ডেকে রাগ বেরিয়ে আসে গলায়। কাপুরুষের থেকে এর চেয়ে ভালো মানুষ কিছু আশা করা যায় না। থানা তোর তো জনে ওয়েট করছে। মাস্কের আড়াল থেকে শান্ত অবিচল এক গলা ভেসে আসে, বেঁচে থাকলে তো দেখা হবে। অনুলিপি থমকে যায়, মানে মানে কখনো কখনো সব জেনে ফেলা উচিত না। কথা শেষ হতেই লোকটা অনুলিপির কাঁধে হাতে সুচ ঢুকিয়ে দেয়, ঠোঁটে তরল শরীরে ঢুকতেই চোখের পাতা ভারী হয়ে আসে। অবচেতন হওয়ার কিছু আগ মুহূর্তে অনুলিপি ফিসফিস করে প্রশ্ন করে, কে তুই? লোকটা মাস্ক খুলে নেয়, মুখটা স্পষ্ট দেখা যায়। ডাক্তারের অ্যাপ্রন পকেটে মাস্ক গুজে সে শান্ত স্বরে বলে, আমি আমি বজ্র কাইসার। অনুলিপির চোখ বন্ধ হয়ে আসে। বজ্র এবার মৃদু হাসে। হাসিটা লাশঘরের নিস্তব্ধতার সঙ্গে ভয়ঙ্করভাবে মিশে যায়। লাশঘরের কোন ড্রয়ারে আজ কোনো তোমার জায়গা দেই বলো তো? একটু থেমে ঠান্ডা গলায় যোগ দেয়, কেন যে লিমিটের বাইরে জানতে গেলে? বলে সে আবারও হেসে ওঠে। লাশঘরের ভেতরে সেই হাসিটা ধাতব দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসে।
একটা জীবিত মানুষের শেষ নিঃশ্বাসের ওপর ভেসে থাকা নিষ্ঠুর প্রতিধ্বনি বারবার প্রতিধ্বনিত হয় নিষ্ঠুরভাবে। সকাল সকাল গোসল ছেড়ে রান্নাঘরে চলে গেল চিত্রা। অন্দরমহলে রুমানা বেগম পান চিবোচ্ছেন আর খবর দেখছেন। হঠাৎ বজ্র এসে অন্দরমহলে উপস্থিত হলো। রুমানার পাশে সোফাতেই বসে পড়ে, গায়ে এলিয়ে দেয় ভেজা চুল। তবুও বোধ হয় গোসল করে নিচে নেমেছে। চিত্রা অন্দরমহলে এসে রুমানাকে জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে আপনার? রুমানা ফিরে তাকালো না, কেবল বলল না। চিত্রা বজ্রের দিকে তাকালো, তাকে জিজ্ঞেস করলো, আপনার চা দেই? আপনার পছন্দের বাটার টোস্টও করা হয়েছে। বজ্র চিত্রার দিকে তাকিয়ে হেসে বলল, দিলে তো উপকারই হয়। চিত্রা আর কিছু না বলে বাঁকা হেসে সরাসরি রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে চায়ের নাস্তা নিয়ে ফিরে এলো বজ্রের সামনে। রাগতে চিত্রার চোখ পড়ে টিভির স্ক্রিনের ওপর। বজ্র পায়ের ওপর পা তুলে চায়ের কাপটি হাতে তুলে চুমুক বসিয়ে ভাবলেশীনভাবে চা পান করে মনোযোগ দিল। হঠাৎ চিত্রা টিভির দিকে তাকিয়ে বলল, ওমা, এটা কি পুলিশ ম্যাডাম অনুলিপির কথা বলছে? বজ্র টিভির দিকে তাকালো, বলল, তাই তো দেখছি। বলল কি করে? আহারে, পড়ে যাওয়া লাশ আইডেন্টিফাই করলো কিভাবে? চিত্রা কেঁপে উঠলো। পরক্ষণে বজ্র আফসোসের সঙ্গে বলল, এখন আর রাসুর খুনির বিচার হবে না। চিত্রা বজ্রের দিকে তাকালো, কেবল তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মৃদুকণ্ঠে কেবল শুধালো, তাই তো দেখছি। দুপুরের কাঁচা ঘুমটা বিরক্তি নিয়ে ভাঙলো চিত্রার। চোখ মেলে তাকাতেই প্রথমে টের পেল ফারাজ নেই। বিছানা ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে দোতলার বারান্দায় দাঁড়াতেই নিচের দৃশ্যে চোখ পড়ল। অনেকদিন পর আজ রুমানা বেগম হাসতে দেখছে। তার পাশে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া এক মেয়ে। দুজনে হেসে কথা বলছে। কার সঙ্গে কথা বলছে এত হেসে দিয়ে তা বুঝতে পারলো না সে। এত হাসি বের হচ্ছে রুমানার মুখ দিয়ে। বিষয়টা কৌতূহলী করলো চিত্রাকে। কৌতূহল চেপে রাখতে না পেরে চিত্রা নিচে নেমে এলো। সামনে যেতেই মেয়েটিকে একবার চিত্রার দিকে তাকাতে দেখলো। রুমানাকে জিজ্ঞেস করলো, এটা কে? চিনলাম না তো। রুমানা বেগম স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, ফারাজের বউ। মেয়েটি হেসে উঠল, আরে, আমার সতীন দেখছি। চিত্রার ভুরু কুঁচকে রুমানার দিকে তাকিয়ে তড়িঘড়ি চোখ করলো, মজা করছে। সাগরিকা ছোট্ট থেকেই নিজেকে ফান করে ফারাজের বউ বলতো। ওই কথা শুনে ফারাজ রাগ করতো। সাগরিকা হেসে বলল, হ্যাঁ তাই তো, তুমি মাইন্ড করিও না। আচ্ছা, ফারাজ কোথায় মামুনি? চিত্রা ভালো জানে, বলল রুমানা। চিত্রার দিকে তাকিয়ে সে মৃদুস্বরে উত্তর দিল, হয়তো স্টাডি রুমে। হয়তো? সাগরিকা ঠোঁটে খোঁচা দেওয়া হাসি। এত সুন্দর স্বামী পেয়েছো, একটু খোঁজ রাখো মেয়ে। তোমার জায়গায় আমি থাকলে তো আসলে বেঁধে রাখতাম। চিত্রা স্থির চোখে তাকিয়ে শান্ত স্বরে বলে, আপনি বাঁধবেন বলেই তো আল্লাহ তাআলা আমার স্বামীকে আপনার সঙ্গে বাঁধেনি। এরপর আর কোনো কথা না বলে সে চলে গেল সাগরিকার মুখের সামনের দিকে। চিত্রা আর দাঁড়ালো না, সরাসরি চলে গেল রান্নাঘরে গিয়ে মোহনার মুখ থেকে কথা শুনলো। তাতে চিত্রার মাথার ভেতর আগুন ধরে গেল। ছোটবেলায় ফারাজ একবার লুঙ্গি আর খাতনার প্রসঙ্গ তুলেছিল। সেই সময় নাকি এক মেয়ে তার লুঙ্গি তুলে হাসাহাসি করে পালিয়েছিল। সেই মেয়েটাই সাগরিকা, ফারাদ এলাহির বন্ধুর মেয়ে। রাগে চিত্রার বুক কাঁপছে। কি দুঃসাহস! তার স্বামীর ব্যক্তিগত সীমার ভেতরে ছোটলোকি কারবার। ছোটবেলা থেকে এমন অধিকার প্রবেশ করেছে, লজ্জাশালীনতার বালাই নেই। দীর্ঘ একটা শ্বাস ছাড়ে চিত্রা। লেবুর শরবত বানাতে লাগলো, উদ্দেশ্য সাগরিকার জন্য। উপকার হিসেবে কি ব্যবহার করলো তা আর মাথার ভেতরে রাগই ভালো জানে। কিন্তু অন্দরমহলে ফিরে এসে দেখলো সাগরিকা সেখানে নেই। রোমানার কাছে জানতে চাইলে তিনি জানালেন ফারাজের সঙ্গে দেখা করতে গেছে। কথাটা শোনা মাত্র চিত্রার মাথা যেন গরম হয়ে গেল। তবু মুখে শান্তির মুখোশ ধরে রাখলো। ঝড় আসার আগে যেমন আকাশ নিস্তব্ধ হয়, চিত্রাও তেমন। এদিকে সাগরিকা সিঁড়ি বেয়ে স্টাডি রুমে যাওয়ার আগে হঠাৎ কেউ পেছন থেকে হাত চেপে ধরল, টেনে নিয়ে গেল তাকে। সাগরিকা ঘুরে দেখলো রাজনকে। রাজন তাকে নিজের ঘরে এনে দাঁত চেপে বলল, যে কাজের জন্য তোকে এই বাড়িতে এনেছি সেটা যেন ঠিকঠাক হয়। স্টাডি রুম খুঁজে বাড়ির দলিল আমার হাতে আনবি। কিন্তু ফারাজ তো খুব চালাক। সাগরিকা চাপা স্বরে বলল, চালাক হোক আর যাই হোক, দরকার হলে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করবি, তবুও কাজ চাই। নেশা করিয়ে? রাজন ঠোঁট বাঁকিয়ে বলল, কাকে নেশা করাবি?
ওই শালা নিজেই নেশার ব্যবসা করে, ওর নেশা হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে সাগরিকা বলল, আচ্ছা চেষ্টা করব। রাজন চোখ সরু করে বলল, চেষ্টা করব না, সফল হতেই হবে। রাজন সাগরিকার হাত ছেড়ে দিতেই সে একবার চারদিকে চোখ বুলিয়ে নিল। আশেপাশে কেউ নেই, নিশ্চয়ই হতে গায়ের জামার ওপরে দুটি বোতাম আলগা করলো, চুলগুলো আলগোছে ঠিক করে নিয়ে ধীর পায়ে এলো ফারাজের স্টাডি রুমের দিকে। এই ফারাজকে পাওয়ার জন্য সে কম কি করেছে? সারা জীবন লোকটাকে বসে নিতে চেয়েছিল কিন্তু পারেনি। সারা জীবন লোকটা বলে এসেছে মেয়ে মানুষ তার অপছন্দ, ভালোবাসা সে বিশ্বাস করে না, অথচ আজ দেখো বিয়ে করে সংসার করছে। অন্তত এই মেয়েটিকে না করতে পারলে কি এমন হতো? রূপের গুণে সে কি কম নাকি? বরং সাগরিকার ঝাঁঝালো উপস্থিতি এই মেয়ের চেয়ে ঢের বেশি। কোনো অনুমতি না নিয়েই উপস্থিত হলো সে। সাগরিকা দরজা ঠেলে ভেতর ঢুকে পড়ে। ফারাজ তখন কাজে ডুবে, ল্যাপটপের পর্দায় তার চোখ স্থির। দরজার শব্দে বিরক্তিতে মুখ তুলে সে বলল, বউয়ের ঘুম ভেঙেছে নাকি? সাগরিকা হেসে উঠল, বউ হতে দিলে আর কখন? এবার ফারাজ চোখ তুলে তাকালো, কপালে ভাঁজ পড়ল। রুমে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এই সাধারণ জিনিস জানা নেই? আহা, এত রাগ করছো কেন? কতদিন পর দেখা হলো, কত বদলে গেছো। হ্যাঁ, এখন সবাই বদলে গেছে। ফরাজ ধারালো গলায় বলল, হ্যাঁ, এখন সবাই বড় হয়ে গিয়েছে। রুম থেকে বের না হলে বড় চাপের শিকার হবে, তখন সহ্য করতে পারবে না। মেয়ে মানুষ তো আবার ন্যাকা, খারাপ কিছু মুখ দিয়ে বের হয়ে যাবে, তখন কেঁদে কুল পাবে না। আম্মা, আম্মা দেখে তো আম্মা টাইপেরই লাগে। সাগরিকার গায়ে যেন লাগলো কথাটা। নিজের সৌন্দর্য নিয়ে কটাক্ষ করতে সহ্য হয়নি তার। এক পায়ে গিয়ে ফরাজের দিকে ঝুঁকে ফরাজ সরে দাঁড়ায়। ভারসাম্য হারিয়ে সাগরিকা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে চিত্রার হাতে বানানো শরবত নিয়ে ঘরে ঢুকলো। মেঝেতে পড়ে থাকা সাগরিকা দেখে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করলো, ওমা, ওনার কি হয়েছে? ফরাজ ঘাড় চুলকে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ওর কথা বলছো? বলেছিলাম মেঝেতে নাকি ময়লা। কি বউগো তুমি? স্বামী স্টাডি রুমটা একটু যত্ন নাও না। আগুন সুন্দরী, আগুন সুন্দরী। এক মুহূর্ত থেমে সে ব্যঙ্গ করে যোগ করলো, যাই হোক, দেখেছ এই মেয়েটা আমাকে নিয়ে কত চিন্তিত। যাও তো, ঘর মোছার নেকড়া এনে ওর হাতে দাও। দেখো না কত কাজের উৎসাহ। ঘর মুছবে বলে একবারে পজিশনে চলে এসেছে। পরে গিয়ে সাগরিকার কোমরে ব্যথায় অবেশ, উঠতে পারছে না। আবার অপমানটাও সহ্য করা কঠিন। কষ্ট চেপে কিছু বলতে চাপে তার আগে চিত্রা শান্ত গলায় বলে, কিন্তু উনি তো আমাদের অতিথি। ফরাজ ঠোঁট বাঁকিয়ে খেলিয়ে বলে, গেস্ট না, গোস্ট, সেটা দেখা যাবে। আগে ন্যাকড়াটা দাও। কাজ তো ছোট বড় হয় না। এই ছাগলিটা, না মানে সাগরিকা, কাজ ভালো জানে। ঝমেলা বুড়ির জায়গায় ওর চাকরি পাকা। কাজের লোক হলে মাইনে 4 আনা বাড়িয়ে দিব। আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। পূর্ব দিগন্তে হালকা ছাইরঙা আলো ধীরে ধীরে বাড়ছে। নদীর বুকে সারি সারি নৌকা ভাসছে। কাঠের নৌকায় গা এলিয়ে আছে রাতের স্যাঁতসেঁতে শীতলতা। জেলেরা তখন কাজে ব্যস্ত। কেউ কোমরে জাল বেঁধে টানছে, কেউ ধীরে ধীরে গুটিয়ে তুলছে ভেজা জল। ভোরের আলোয় এই জালগুলোর রূপালি যেন দেখতেও ঝিলমিল করছে। জেলেদের মুখে কোনো তাড়া নেই, চোখ মুখে ঘুমের ছাপ থাকলেও অভ্যস্ত দক্ষতা। ঠিক তখনই দূর থেকে আজানের স্বর ভেসে এলো। সেই ধ্বনি বুকের ভেতর ছড়িয়ে পড়ল, কুয়াশা ছুঁয়ে গেল। জাল টানা হাতে থাকা জেলেদের বুক থেকে নেমে আসে শান্তি। কেউ এক মুহূর্ত থামে, কেউ চোখ নামিয়ে জলের দিকে। কাজ আর প্রার্থনার মধ্যে কিছু যেন পার্থক্য। এই স্রোত বয়ে চলে। জেলেরা আবারও জাল টানতে শুরু করে। ভেজা দাড়ি টেনে তুলতে হঠাৎই ওজনটা অস্বাভাবিক লাগলো। মাছের মতো ছটফটানি নেই, জালের স্বভাব নরম। জালটা নৌকার কিনারায় উঠতে এক মুহূর্তে চুপ হয়ে গেল। জালের ভেতরে ধরা পড়েছে মেয়ের নিথর শরীর, চুল এলোমেলো, মুখ ফিকসে, চোখ দুটো হাত খোলা, জলের দিকে স্থির তাকিয়ে। ভেজা কাপড় শরীরের সঙ্গে লেপ্টে। কয়েক ফোঁটা জল ঝাড়তেই জাল থেকে টুপটাপ অনেক নৌকায় কাঁপা শুরু করেছে। একজন জেলে হঠাৎ চিৎকার করে উঠল, আরেকজন দড়ি ছেড়ে দৌড়ে পিছিয়ে গেল। কেউ বিড়বিড় করে কালেমা পড়ছে, কেউ ভয়ে
জাল ছুঁতেই সাহস পাচ্ছে না। নদীতে ভোরের বেলা শান্ত পরিবেশের মুহূর্ত ভেঙে গেল। ফজরের আজান তখনও বাতাসে ভাসছে। এই আজানের সুরের সাথে ভেসে বেড়াচ্ছে জেলেদের ভেতরকার আর্তনাদ। কে এই মেয়ে? লাশটি কার? রাত জেগে ভোরের ঘুমাতে যাওয়া রাজন এলাহি চিরচেনা অভ্যাস, অথচ আজ সে অভ্যাসের ভেদ পড়েছে। সকালবেলা প্রায় ঘন্টাখানেক ধরে বারান্দার চেয়ারে বসে সে রোদ মেখেছে এক দৃষ্টে। কি যেন ভাবছিল, চোখ দুটো স্থির, মুখে চাপা গম্ভীরতা। মনে হচ্ছিল ভেতরে ভেতরে কোনো অজানা হিসাব করছে। ঠিক তখনই নদী এসে জানালো সাগরিকাকে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না মানে কি? রাতে তো কাজটা করার কথা ছিল, সে না করে কোথায় উধাও হয়ে গেল? এভাবে কিছু না বলে চলে যাওয়ার মানুষ তো সে না। রাজন কয়েকবার ফোন করলো, নম্বরে কল ঢুকছে না। বুকের ভেতর চিন্তার গিঁটটা আরো শক্ত হলো। আর ভাবনা বাড়িয়ে লাভ নেই, তার কাজ তাকে করতে হবে। সে গোসল সেরে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলের দিকে গেল। মাথার ভেতর অজস্র প্রশ্ন, অথচ উত্তর মেলে না। উত্তর দেওয়ার মতো কেউ নেই। নিচে নেমে একবার রান্নাঘরে উকি দিল, তারপর টেবিলে এসে বসলো। ফারাজ, অব্র, বজ্র আর রোশন আগে বসে আছে। রাজনকে সকাল সকাল টেবিলে বসতে দেখে ফরাজ তোক থেকে সানগ্লাস নামিয়ে ঠাট্টা সুরে বলে, দেখ তো, খাওয়ার সময় সানগ্লাস পরে থাকলে আমাকে বেশি হ্যান্ডসাম লাগে নাকি খুলে? অব্র হেসে বলল, আরে আপনি তো এমনিতেও হ্যান্ডসাম, এভাবে ভাবতে হবে না, চমৎকার লাগে। যা দুষ্টু, এত বড় সত্য মুখে বলতে নেই। বলে ফরাজ মৃদু হেসে অব্রকে ধাক্কা দিল। এর মধ্যে চিত্রার আয়শা নাস্তা নিয়ে টেবিলে এলো। হঠাৎ করে রাজন উঠে দাঁড়ালো। আয়শা চা দিতে চলে যেতে যাবে, ঠিক তখনই রাজন তাকে ডাকলো, আয়শা। আয়শা থেমে ঘুরে তাকালো। জি, কিছু বলবে? না, একটা কথা ছিল। বলুন। রাজনের চোখ তীক্ষ্ণ। কাল রাতে তুমি আর তোমার দাদি বস্তা টেনে নিয়ে কোথায় যাচ্ছিলে, তাও এত রাতে? আয়শা মুহূর্তে চুপসে গেল। রাজন তার দিকে তাকিয়ে উত্তরের আশায়। টেবিলে বসে থাকা বাকিরা কৌতূহলী হয়ে ওঠে। অব্র ভুরু কুচকে আয়শার দিকে তাকাতে, এত রাতে বস্তা টানাটানি? চিত্রার প্রথম নীরবতা ভাঙল। শেষে ও ল্যাপের বস্তা রাতে টেনেছিল। তুই ভাই পারিস? অব্র ভাইকে বললেই তো হতো। কথাটুকু বলে থামলো চিত্রা। এবার আয়শা কথা বলল। রাজনের দিকে তাকিয়ে হালকা হাসি টেনে বলল, আরে দাদি ল্যাব বস্তা করে স্টোর রুমে রেখেছিল। মাঝরাতে ফোন করে বলল ল্যাব লাগবে, শীত মানছে না। বললেই তো আর হলো না, ফোনে চেঁচামেচি শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে টানাটানি করে রুমে দিয়ে আসি। অব্র খানিকটা অপরাধবোধ মনে করলো। সরি, আমি খুব ক্লান্ত ছিলাম, এত ঘুমিয়েছিলাম যে টেরও পাইনি। ডাকতে পারতে। থাক না, হয়ে গেছে, এখন জলদি নাস্তা সারো। আয়শা কথাটা হালকা করেই বলল। ঠিক তখনই ফারাজ হাই তুলে বলল, আরে বাপ, কাল আমারও এত গাঢ় ঘুম হয়েছে, মনে হচ্ছিল ঘুমের ওষুধ খেয়ে ফেলেছি। এখনো ঝিমুনি কাটছে না। এ বউ, লিকারে করা চা দাও, কয়েক কাপ দিও। ভালো কথা, নিউজিল্যান্ডের গাভী ছাগলটা কই গেছে? পালালো নাকি? ইসরে, একটা কাজের বুয়া হাতছাড়া হয়ে গেল। চিত্রা ভুরু চুলে তাকালো। সে চলে গেছে? আচ্ছা, আপনি কি খালি চাই খাবেন আমার হাতের? অন্য কিছু না? ফরাজ মুচকি হাসে। আমি কখন বলেছি তুমি বিষ আনলেও খাবো, খালি আনো। চিত্রা আর কিছু বলল না। লোকটি এমনই। সে মৃদু হেসে রান্নাঘরের দিকে চলে গেল। আয়শার দাঁড়ালো না, চিত্রার পেছন পেছন এগিয়ে গেল। ফার্স্ট কিছুতেই ইতালিতে যেতে ইচ্ছে করছে না এইবার। মনে হচ্ছে সে চলে গেলে এখান থেকে কিছু একটা তাকে ছেড়ে চলে যাবে। মনটা আকুপাকু করছে তার। মনে হচ্ছে বুকের কোথাও থেকে এখনই কিছু একটা খালি হয়ে যাচ্ছে। তবে সে বুঝতে পারছে না চোখের সামনে হারিয়ে যাওয়া জিনিসটি কি ধরতে পারছে না সে। তবে মনটা আজ নিজেকে অজান্তেই জ্বালা পোড়া শুরু করেছে, পড়ছে। বাগানের দোলনায় একা বসলো সে। রাত হয়েছে। চিত্রা ঘুমিয়ে পড়েছে, তবে তার ঘুম যে আসছে না। সকাল 6টার দিকে তার ফ্লাইট। তাকে ভোরের দিকে ঘর থেকে বের হতে হবে, জলদি এয়ারপোর্টে যেতে হবে। তবে রাত হলো, এখনো ঘুম আসছে না। বাগানে এসে একটা সিগারেট জ্বালাতে হঠাৎ গলা শোনা গেল কারো, তোর সিগারেট দে, আমার সিগারেটটা ধরাই। আবছা অন্ধকারে ফারাজ বুঝতে বাকি রইল না এটা তার ভাই রোশন।
আজও শৈশবের কথা মনে পড়ে যায়। একদিন ফারাজের পায়ে খেজুরের কাঁটা ঢুকে গিয়েছিল। রাজনটা ইচ্ছে করে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সবাই ছোট্ট মানুষ। ফারাজের পা দিয়ে স্রোতের মতো রক্ত বইছিল। বাগানে থাকা রাজন, জোহান ভয়ে পালায়, আর রোশান পালায়নি। সে ফারাজকে বুকের সাথে বাজিয়ে বাড়িতে নিয়ে আসে। ফারাজ সেই রাতে ব্যথায় ছটফট করেছিল সারা রাত। ভাইয়ের সঙ্গে ছিল রোশান। নিজের ভাইকে রেখে ফারাজকে নিয়ে মাথা ব্যথা দেখানোর কারণে রাতে সুলেমান এলাহি ছেলেকে মেরে দুটো বেত ভেঙেছে। তবুও ফারাজের থেকে দূরে সরাতে পারেনি রোশনকে। ভাই বলে কথা, রক্তের সম্পর্ক খোদা দিয়েছে, ছিন্ন করা বাধ্যকার। রোশন না থাকলে ফারাজ তো শৈশবের স্মৃতিগুলো কবে ব্রেন থেকে মুছে ফেলতো। রোশন সিগারেট ধরাতেই ফারাজ তাকে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে কি করেন? রোশন আকাশের নক্ষত্র পানে তাকিয়ে, ঘুম আসছে না রে ফারাজ? চেষ্টা করেন ঘুম ধরে যাবে। না রে, তুই ঘুমাতে যাবে এখন? না একটু থাকি। তাহলে থাক। কদিন ধরে তোর সঙ্গে কথা বলি না, আজ একটু কথা বলার সময় হবে তোর? কি হয়েছে, কিছু বলবেন আপনি? রোশন একটি দীর্ঘ শ্বাস ছাড়ে। মাঝে মাঝে মনে হয় কিছু করতে পারিনি, খোদা নফরমানি করে জীবনটা শেষ হয়ে গেল। তাহলে তো আমি আপনার থেকে আরো বড় নফরমান। আচ্ছা ফারাজ, আমি যদি চলে যাই, আমার কথা তোর মনে পড়বে না? কেন, কোথায় যাবেন? তা তো জানি না, তবে মনে হয় দূরে কোথাও চলে যাই, একদম দূরে। আপনার সংসার জীবনে সুখ মাত্র শুরু, এখন সব ছেড়ে যাবেন বলছেন? এটা ফেয়ার না ভাই। রোশন ধোয়ার রিংটা বাতাসে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বলে, ফারাজ তুই জানিস, মানুষ যখন খুব চুপ হয়ে যায় তখন সে আসলে অনেক কথা শেষ করে ফেলে। ফারাজ ফুরুকুসকে তাকায়, এসব ফিলোসফি এখন কেন ভাই? রাত বেশি হলে আপনার মাথায় এসব আসে? রোশন হালকা হাসলো, হয়তো আসে, আবার হয়তো আর বলার সময় থাকবে না, তাই বলে আসছে। আপনি ঠিক নেই ভাই, এই কদিন ধরে কথা কেমন যেন। ফরাজ সিগারেটের ছাই ছড়ালো, গলার স্বরটা অকারণে শক্ত হয়ে এলো। রোশন আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ দেখেছিস? সব তারা একসাথে থাকে, তবুও প্রত্যেকটা একা। আপনি আজ আমাকে ভয় দেখাচ্ছেন। ফারাজ হেসে ফেলতে চাইলো, কিন্তু হাসিটা ছিল ঠিক জমলো না। ভয় পাস না, ভয় পাওয়ার মানুষ তুই না। একটু থেমে রোশন বলল, ফারাজ, যদি কখনো মনে হয় আমি ভুল করেছি, তুমি কি আমাকে মাফ করবি? ফরাজ এবার সোজা হয়ে তাকালো, এমন কি ভুল আপনি করেছেন ভাই, যেটার হিসাব আমাকে দিতে হবে? সব ভুলের নাম থাকে না। রোশনের গলায় অদ্ভুত শান্তি, কিন্তু ভুল মানুষের বুকের ভেতর নিয়ে ঘোরে, কাউকে দেখায় না। আপনি আমাকে সব সময় আগলে রেখেছেন, এর বাইরে কিছু জানি না। ফরাজ একটু থেমে যোগ করে, আজও জানতাম না আপনি এভাবে ভাবেন। রোশন দীর্ঘশ্বাস ফেলে, আগলে রাখা সেইটুকু আজ কাজে ছিল। ভাই বলে কথা, আমি ব্যর্থ কিছু আর করতে পারলাম না। এসব কথা এখন কেন বলছেন? বলার কি খুব দরকার? ফরাজের গলায় বিরক্তি, অথচ চোখে অজানা অস্বস্তি। ধর আমি যদি না থাকি। রোশন কথাটা শেষ করলো না, ফারাজ সঙ্গে সঙ্গে কেটে দিল, এই লাইনটা এখানেই থামান ভাই, ভালো লাগে না। রোশন হেসে মাথা নাড়লো, দেখলি তুই এখনো ছোট্ট রয়ে গেলি, কিছু শব্দ শুনতে পারিস না। আমি ছোট না, আপনি আজ বেশি বড় হয়ে কথা বলছেন। কয়েক সেকেন্ড চুপচাপ, ঝিঝি পোকার শব্দ ভেসে এলো। রোশন ধীরে বলল, ফারাজ, জীবনটা খুব সোজা না। কেউ কেউ দায়িত্ব নিতে নিতে নিজেকে হারিয়ে ফেলে। তাহলে খুঁজে নিন নিজেকে, এখনো সময় আছে। সব জিনিস খোঁজা যায় না। রোশনের গলায় এবার ক্লান্তি, কিন্তু কিছু জিনিস থাকলে ভালো, না থাকলেও চলে যায়, এই আর কি। ফরাজের অস্বস্তি পা দোলালো। আপনি এখন কথা বলছেন যেন অনেক দূরে যাচ্ছেন। দূরে তো সবাই যেতে হবে কোনো একদিন। রোশন এবার ফারাজের দিকে তাকালো, তুই শক্ত থাকিস, তোর শক্ত থাকা দরকার, আমারও ছিল, এখন সেটা তোর নিজের। আমি আপনার মতো শক্ত না, দেখেন যে কত নরম মনের মানুষ আমি। ফরাজ ধীরে বলল, তুই আমার চেয়ে শক্ত। একটু থেমে রোশন যোগ করলো, চিত্রাকে আগলে রাখিস, ও তোকে ভালোবাসে, তুই জানিস। ফরাজ মুখ ফিরিয়ে নিল, এসব উপদেশ এখন দেবেন না ভাই,
আমার বউকে আমি আগলে রেখে এসেছি, আগলেও রাখবো সামনে। আপনি আপনারটা নিয়ে ভাবেন, উপদেশ না, দায়িত্ব মনে করিয়ে দিচ্ছি। রোশন উঠে দাঁড়ালো। ঘুমোতে যা, ভোরে তোর ফ্লাইট। ফরাজও উঠলো। আপনি একটু বসি আমি, আজ রাতটা ভালো লাগছে। ফার্স্ট কিছুক্ষণ দাঁড়ালো, তারপর বলল, ভাই কাল আমি গেলে ফোন দিয়েন। রোশন হালকা হাসলো। দেখা যাক, তবে তুই ইতালি থেকে জলদি ফিরে আসিস। এবার তুই ফিরলে একসঙ্গে আয়োজন করে বিরিয়ানি খাবো। তোর হাতে রান্না করা কতদিন ধরে খাই না। আমি কি আপনার চাকর নাকি? নিজেরটা রেঁধে খায়েন। তুই রাঁধবি ভাই, এইবার ঠিকই রাঁধবি। বাড়ি ভর্তি মানুষের আয়োজন করে রেঁধে খাওয়াবি। তুই আসার পর আমার একটা কাজ আছে, এক জায়গায় যাব। আমি বলার আগ পর্যন্ত মোহনাকেও একটু দেখে রাখিস, দায়িত্ব ভেবেই। নিজের একটার জন্য তো শান্তি পায় না, আরেকজন নিজের দায়িত্ব দিতে আসছে। পারবো না। রোশন কিছু বলল না, আরেকটা সিগারেট বের করলো। ফরাজকে বলল, একটা প্রশ্ন করি। এটা বলার আগেই তো 1 ডজন প্রশ্ন করা শেষ আপনার। আর প্রশ্ন বাকি রাখলেন কি? তুই আমাকে ভালোবাসিস ভাই? নাউজুবিল্লাহ, আমি ওই টাইপের পুরুষ না। আপনাকে কেন ভালোবাসতে যাব? এই ভাই, রুমে চলে যান। নিশ্চিত সস্তা নেশা করেছেন। চেয়ে দেখুন, আমি আপনার বউ না ভাই। এসব ভালোবাসার কথা রুমের মধ্যে গিয়ে বলেন। যান, রুমে চলে যান। আমিও তোকে একদম ভালোবাসি না ফারাজ। যাক তাহলে, আলহামদুলিল্লাহ। হঠাৎ দুজনের মধ্যে নীরবতা। সেই নীরবতার বাঁধ ভেঙে হঠাৎ রোশন বলে, মনে আজ অশান্তি লাগছে। আজকে আমার সঙ্গে ফজরের নামাজটা পড়বি? পড়লাম। ফারাজ আর কিছু বলতে গিয়েও বলল না। দুজন আকাশের দিকে তাকিয়ে আছে। এই যে দুজন দুজনকে কত ভালোবাসে, তবে মুখে কেউ প্রকাশ করতে রাজি নয়। পুরুষ মানুষ সের ভালোবাসাগুলো বোধহয় এমনই হয়। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা অগাধ, কিন্তু কেউ স্বীকার করতে ব্যর্থ, স্বীকার করতে চায় না। এরা মুখে ভালোবাসি না বললেও কর্মে ঠিকই প্রকাশ করে তারা ভালোবাসে। তবুও রোশন যদি বুঝতো ফারাজ তাকে কতখানি ভালোবাসে, খালি মুখে বললে কি ভালোবাসা হয়? রোশন কি বুঝে না তার ভাইয়ের না বললেও অজস্র ভালোবাসা লুকিয়ে আছে? আর ফারাজ, সে রোশনের মুখের অবিশ্বাস করা ভালোবাসা উপলব্ধি করেছে, করতেও পারে। করলেও কি তারা বুঝবে? কাউকে বুঝতে দেবে না। একেই বলে পুরুষ মানুষের জাত।